বাংলাদেশ এমন একটা সময়ে এখন আছে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে উত্তরণ। একটা নির্বাচন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি রচনা করে দিতে পারে। কিন্তু নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী গণতন্ত্রের যাত্রাটাকে শক্তিশালী করার একটা বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম। সেজন্য গণমাধ্যমকে যেমন সুরক্ষিত রাখতে হবে, একই সাথে গণমাধ্যমকেও এই ট্রানজিশনের সময়ে শুধু অধিকারের কথা না বলে কর্তব্যের কথাও বলতে হবে, এবং একই সাথে একটা রিফ্লেকশনও করতে হবে যে পত্রিকায় আমি যে কথাটা লিখি মানুষ সে কথাটা বিশ্বাস করে কিনা, টেলিভিশনে আমি যে কথাটা বলি, ইউটিউবে আমি যে কথাটা বলি মানুষ সে কথাটা বিশ্বাস করে কিনা, আমি নিরপেক্ষতার সাথে জাতীয় স্বার্থকে মাথায় রেখে আমার কথাগুলো বলছি কিনা বা লিখছি কিনা। আপনাদের মনে আছে যে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময়ে বা তার আগে পরে একটা পর্যায়ে দেখা গেল যে অনেক প্রাইভেট টেলিভিশন চ্যানেলের সংবাদের দিকে মানুষের আগ্রহ কমে গেছিল। তার কারণ হচ্ছে মানুষ যে সংবাদটা খোঁজে আমি সে সংবাদটা দিতে পারি নাই। তো এই সবগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু আমাদের নিজেদের ব্যাপারেও প্রতিফলন করতে হবে। আজকের যে আয়োজনটা, এটাতে আমি অন্য সময় হলে ধীরে সুস্থে চিন্তা করে সিদ্ধান্ত দিতাম, কিন্তু গতকাল ওই যে 2.5 মাসের বিবেচনায় আমি ভাবলাম যে আজকে চলে আসি, তাহলে অন্তত 4টা প্রতিষ্ঠান একটু আমার দেখা হবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বিভিন্ন 19টি জেলা থেকে আগত সংবাদ কর্মীদের সাথে আমার একটা সামনাসামনি পরিচয় হবে। আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়তো আছে, অনেক মুখকেই চেনা লাগছে, কিন্তু এখনকার পরিচয়টা তো প্রাতিষ্ঠানিক, ফলে এটা জরুরি মনে করেছি। অবশ্যই আমাদের যেরকম বার কাউন্সিল তার একটা মেকানিজম আছে, বিভিন্ন পেশাজীবীদের, বিশেষ করে যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে থাকেন, সেই ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত সকলকেই ক্রমান্বয়ে একটা ওয়েলফেয়ার মেকানিজমে, একটা সাপোর্ট মেকানিজমে নিয়ে আসা এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এটা শুরু করেছে। রাষ্ট্র, যেটা বললাম যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণতন্ত্রের কথা বিবেচনা করেই সাংবাদিকদেরকে আমাদেরকে এই সুরক্ষাটা দিতে হবে। একই সাথে সাংবাদিক এবং সাংবাদিকতাকেও এটা মনে রাখতে হবে যে সমাজ যেন সবসময় এই সুরক্ষার পক্ষে থাকে। সমাজ কখন এই সুরক্ষার পক্ষে থাকবে, সমাজ কখন এই সুরক্ষা বাড়ানোর পক্ষে থাকবে, যখন আমরা আমাদের উপর দায়িত্ব গণতান্ত্রিক কাজটা সম্পন্ন করি। তো আপনারা 10 কোটি টাকার কথাটা শুনলাম, এটা শুনে আমার মনে হলো যে এটা আসলে খুবই ইনসিগনিফিকেন্ট, খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু না। এবং এই সময়ে বা আগামী সময়ে যখন আমরা গণতন্ত্রের ট্রানজিশন বা যাত্রার দিকে যাব, সে সময়টা যেহেতু 16 বছরের একটা শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছে, সেখান থেকে গণতন্ত্রের পথে যাত্রা এটা সবসময় একই রকম মসৃণ নাও হতে পারে। এটার প্রাথমিক একটা আঘাত সাংবাদিকদের উপর এসে পড়তেই পারে। সেটা যদি সাংবাদিকেরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চেতনাটাকে ধারণ করে তাদের কাজ করেন নিরপেক্ষভাবে, সেক্ষেত্রে আমি অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। আমি আপনাদের এখানে বসেই এই যে এখানে কতগুলো পয়েন্ট আমাকে দেয়া হয়েছিল, আমি ভাই গাড়ি আর অ্যাম্বুলেন্স আর হাসপাতালের দিকে এখন যেতে পারবো না, আমার সেই সময়টা নাই, বা সরকারেরও নীতিগত সেই সিদ্ধান্ত গ্রহণের সময়টা নেই, আর আমি রাজনীতি করতে আপনাদের এখানে আসি নাই। যেটুকুন কাজ করতে পারবো সেটুকুনি করার চেষ্টা করে যাব। তো আমি এখানে বসেই জানিয়েছি আমার মন্ত্রণালয়কেও এবং অর্থ মন্ত্রণালয়কেও যে 10 কোটি টাকার থেকে 25% কেটে নেওয়া মানে যেটুকুন আছে সেটুকুন থেকে আরও 1/4 চলে যাওয়া। যেটুকুন আছে ওটাই তো আমাদের কম, কাজে এইটুকুন যাতে কেটে নেওয়া না হয় এই বিবেচনাটুকুন যেন তারা করেন, এবং আমি অবশ্যই এটা ফলো আপ করব। আরেকটা হচ্ছে, আমি 3টা আইনের কথা বলি, আমি কথা দিচ্ছি না, আমি চেষ্টা করব সেটুকুন কথা দিচ্ছি। একটা হচ্ছে সম্প্রচার নীতিমালার তো আসলে কোনো আইনগত ভিত্তি নাই, আমরা সম্প্রচার নির্দেশিকা এবং সম্প্রচার কমিশন আইন এরকম একটা কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করব। আমরা চেষ্টা করব
কোনো একটা গণমাধ্যমের সরকারি গণমাধ্যমের স্বায়ত্তশাসনের আইনগত ভিত্তি তৈরি করা যায় কিনা সেটা দেখতে আমরা একই সাথে চেষ্টা করব যে যে গণমাধ্যম কমিশনের কথা বলা হচ্ছে, আমরা অনেক সময় স্বাধীন শব্দটার প্রতি খুবই ঝুঁকে পড়ি। স্বাধীন বললেই কি মানুষ স্বাধীন হয়? স্বাধীন আগে নামের আগে লিখে দিলেন স্বাধীন হয়ে গেল? আপনার গঠনটা এবং কাজগুলো এমনভাবে ডিফাইন করতে হবে যেটা আসলে সমাজে একটা তাৎপর্য রাখবে। তো এই তিনটা আইন নিয়ে আমি কাজ শুরু করব। আমি আবার বলছি যে আমি কাজ শুরু করব আমার জায়গা থেকে, আমি করার চেষ্টা করব। তারপরে এটা উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত, তারপরে এটা পরবর্তী রাজনৈতিক সরকার এসে ধারাবাহিকতা রাখবে কিনা সেটার সিদ্ধান্ত। কিন্তু এই কাজগুলো আমি আমার মতন করে করার, মানে আমার পর্যায় থেকে করার চেষ্টা করব। আর নিজস্ব একটা ব্যক্তিগত উপলব্ধি, আজকে এখানে এসে আমি অবশ্যই আপনাদের সাথে পরিচিত হতে পেরে আনন্দিত হয়েছি, কিন্তু আজকে এখানে যারা চেক নেবেন তারা বিভিন্ন রকমের বিপদের মধ্যে আছেন। তারা খুব, সরকার যে এই সাহায্যটা তাদেরকে করছে, তাদের পাশে দাঁড়িয়েছে, এটা সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারেরই অংশ। আসলে এমন একটা পেশাজীবীদেরকে প্রোটেকশন দেওয়া যারা গণতন্ত্রের জন্য আমাদের অত্যন্ত ক্রুশাল। কিন্তু আমি মনে করি যে আমি একটু অনুরোধ করব এই ওয়েলফেয়ার ট্রাস্টকে যে আপনারা এই চেকগুলো একটু অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিলে ওনাদেরও আসার কষ্টটা থাকে না। আর সরকারের যে এই যে একটা দেখানো ব্যাপার, এটা হয়তো অন্য অনেককে কনফিডেন্স দেবে যে আমার সহকর্মী আহত হয়েছেন বা দুর্দশায় আছেন, তিনি সরকার থেকে সহায়তা পাচ্ছেন, এটা হয়তো অন্যদেরকে একটা কনফিডেন্স দেবে, এটাও সত্য কথা। কিন্তু সেই কনফিডেন্স বিল্ডিং মেকানিজমটা আমরা হয়তো অন্যভাবেও করতে পারি। আপনাদেরকে যাতে কষ্ট করে আসতে না হয়, বিভিন্ন জটিলতায় পড়তে না হয়, সেটা আমি মানে বিষয়টাকে আমরা শোভন পর্যায়ে রাখি, লোক দেখানো পর্যায় থেকে সরিয়ে শোভন পর্যায়ে নিয়ে আসার জন্য আর কিছু করার আছে কিনা ওয়েলফেয়ার ট্রাস্টকে বলবো সেটা একটু আপনাদেরকে নিয়ে বিবেচনা করতে।